স্বাগত জানাই সকলকে। তো দেখো, আজ আমরা ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 107-এর কলকাতা ডিস্ট্রিক্ট কোশ্চেন পেপারটি সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 3 দাগের পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। যারা এর আগের ভিডিওগুলো দেখে আসেনি তারা অবশ্যই দেখে আসবে। সেই ভিডিওর লিঙ্ক এবং সমগ্র প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আজ এই ভিডিওতে আমি 4 দাগা থেকে অঙ্কগুলি সমাধান শুরু করব। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে আর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার সাথে ভিডিওগুলো শেয়ার করবে। এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ম্যাথ পেপারগুলি সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো 4 দাগের অঙ্কগুলি সমাধান শুরু করা যাক। এখানে 4 দাগের একের অঙ্কটি দেখো, রায়মার্টিন কোশ্চেন ব্যাংকটি করানোর সময় আমি এই অঙ্কটি করিয়েছিলাম, তো সেই সমাধানটি এখন তোমরা দেখে নাও। 8 দাগের অঙ্কটি বলেছে যে 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে 8% হার চক্রবৃদ্ধি সুদে বলেছে, তাহলে সুদের হারটা কত, যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। সুদের হার সমান হচ্ছে 8%। বলেছে কোনো মূলধন বলতে আমরা এখানে মূলধনের পরিমাণটা পি ধরে নেব। ঠিক আছে, তার আগে কত বলেছে যে 8 বছরে দ্বিগুণ হয়, মানে সময় এন এর মান দেওয়া আছে 8 বছর। ঠিক আছে, ধরি মূলধন এর পরিমাণ সমান পি টাকা। তাহলে এখানে ভালোভাবে যদি অঙ্কটি পড়ো বুঝতে পারবে যে 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়। 8 বছরের দ্বিগুণ মানে কি, 8 বছর পর সমূল চক্রবৃদ্ধিটা হয় মূলধনের দ্বিগুণ। মূলধন পি ধরেছি, তাহলে 8 বছর পর তুমি কত টাকা পাবে, 2p টাকা পাবে। ঠিক আছে, 8 বছর পর মূলধনটা বা সমূল চক্রবৃদ্ধিটা হবে 2p টাকা। তাহলে অতএব পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 8 বছরে সমূল চক্রবৃদ্ধি হয় সমান, সূত্র কি হয়, পি ইন্টু 1+r/100 তাহলে এখানে পি বলতে পি ইন্টু 1+r বলতে r ডিভাইডেড বাই 100 এখানে 8, এন এর মানটা হচ্ছে 8, এত টাকা। ঠিক আছে, আবার এই পরিমাণ টাকাটা কত বলেছে যে 8 বছরের দ্বিগুণ হয়, মূলধনের দ্বিগুণ হয়, মানে এই পরিমাণ টাকাটা 2p টাকার সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে প্রথম শর্ত কি, প্রথম শর্ত যে পি ইন্টু 1+r/100 ইকুয়াল টু 2p টাকা। ঠিক আছে, দুদিক থেকে পিটা যদি ক্যান্সেল করে দিই তাহলে কি পাওয়া যাবে বলো তো, যে 1+r/100 ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা এখন থাক। এরপরে আবার কি বলেছে যে কত বছরে ওই পরিমাণ টাকাটা 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে ধরি n বছরে ওই টাকা 4 গুণ হয়। ঠিক আছে, তাহলে আমরা আবার লিখবো যে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে n বছরে বের করবো। এবার n বছরে সমূল চক্রবৃদ্ধি হয় সমান, দেখো সূত্র কি হয়, পি ইন্টু 1+r/100 এখানে n এর জায়গাতে nই বসাবো, তাহলে এত টাকা। এবার দ্বিতীয় শর্ত কি হবে, দ্বিতীয় শর্ত দেখো, দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই পরিমাণ টাকাটা হচ্ছে 4 গুণ, মানে মূলধনের 4 গুণ হবে। তাহলে পি ইন্টু 1+r/100 ইকুয়াল টু 4pর সাথে সমান হবে। তাহলে উভয় দিক থেকে আমরা যদি পিটা ক্যান্সেল করে দিই তাহলে কি পাওয়া যাবে বলো তো, 1+r/100 ইকুয়াল টু, ডান দিকটা 4 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে 1+r/100 ইকুয়াল টু, দেখো এখানে 4 বলতে কি 2 এর স্কোয়ার বোঝায়, তো তাহলে 2 এর স্কোয়ার লিখলাম, বা 1+r/100 ইকুয়াল টু, এখানে 2 এর মান কত বেরিয়েছিল বলো তো, 1+r/100 ইকুয়াল টু 2, তার মানে 2 এর জায়গাতে আমরা এই রাশিটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 2 এর জায়গাতে লিখবো যে 1+r/100 কিন্তু 2 এর কি স্কোয়ার ছিল, তো তাহলে তো পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা সূচকের নিয়ম অনুযায়ী জানো যে এভাবে যখন পাওয়ারগুলো থাকে তখন পাওয়ারগুলো নিজেদের মধ্যে কি গুণ হয়ে যায়। তাহলে 8 গুণিত 2 বলতে কত হয়, 16। তাহলে 1+r/100 আবার সূচকের নিয়ম অনুযায়ী যখন বেস বা নিধানগুলো সমান থাকে তখন পাওয়ার বা ঘাতগুলো সমান হয়ে যায়। তাহলে n এর মানটা কত হবে, 16। অতএব n ইকুয়াল টু 16। তাহলে কত বছরে ওই পরিমাণ টাকাটা 4 গুণ হবে, 16 বছরে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে নেবে অতএব নির্ণেয় সময় সমান 16 বছর। এখানে উত্তর কত দেওয়া আছে দেখো, উত্তর 16 বছরই দেওয়া আছে। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 4 দাগের 2 এর অঙ্কটি কি আছে পড়ো। 4 দাগের 2 এর অঙ্কটি দিয়েছে, যৌথ ব্যবসায় রাম 16,000 টাকা 8 মাসের জন্য এবং রহিম কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে।
সময় শেষে রহিম মোট লাভের 2/7 অংশ পায়। রহিম ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে দেখো এখানে যেগুলো দেওয়া নেই সেগুলো আমরা ধরে নেব। প্রথমে ধরি রহিম x টাকা বিনিয়োগ করে, ঠিক আছে, এবং মোট লাভ হয় সমান y টাকা। তাহলে এক মাস হিসাবে, অতএব এক মাস হিসাবে রামের মূলধন কত হবে? দেখো রাম হচ্ছে 16,000 টাকা 8 মাসের জন্য দিয়েছিল, তাহলে এক মাস হিসাবে তার মূলধন হবে 16,000, এর সাথে 8 গুণ, এটা এখন গুণ করব না, এত টাকা, ঠিক আছে। আবার এক মাস হিসাবে রহিমের মূলধন, রহিম x টাকা দিয়েছিল 4 মাসের জন্য, তাহলে x × 4 = 4x টাকা। এক মাস হিসাবে এটা রহিমের টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কি পাওয়া যাবে? অতএব রাম ও রহিমের মূলধনের অনুপাত, আমি শুধুমাত্র রাম ইস টু রহিম লিখছি, ঠিক আছে, তোমরা লিখবে রাম ও রহিমের মূলধনের অনুপাত সমান। আবার দেখো অনুপাত বলতে ডিভাইডেড বাই বোঝায়, মানে ভাগ করা বোঝায়, ইস টু বলতে, তাহলে আমি একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে দেখো এটা 4 2 8, 16 2 কত 32, তাহলে 32,000 ইস টু এক্স, এটা হচ্ছে রাম ও রহিমের মূলধনের অনুপাত। তাহলে রহিমের মূলধনের আনুপাতিক ভাগাহার কি বের হবে? তোমরা আলাদা করে ভাগাহার বের করতে পারো বা একবারে ডাইরেক্ট করে দিতে পারো। তাহলে রহিমের লাভ কত হবে? দেখো মোট লাভ হচ্ছে y টাকা, তাহলে রহিমের লাভ হবে y টাকার মধ্যে রহিমের লাভ সমান, দেখো y ইন্টু রহিম বলতে এখানে এক্সটা হচ্ছে রহিমের মূলধনের মানে অনুপাতে লোড, তাই তো। তাহলে x ডিভাইডেড বাই এখানে আনুপাতিক ভাগাহারটা কি হবে? 32,000 যুক্ত এক্স। আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে রহিমের মূলধনের আনুপাতিক ভাগাহার, এর সাথে মোট লাভটা যদি গুণ করে দিই তাহলে কি পাওয়া যাবে? y টাকার মধ্যে রহিম কত টাকা লাভ পাচ্ছে সেটা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে xy ডিভাইডেড বাই এখানে 32,000 যোগ এক্স, এত টাকা হচ্ছে রহিমের লাভ। কিন্তু এখানে অঙ্কে কি বলেছিল? অঙ্কে বলেছিল যে রহিম মোট লাভের 2/7 অংশ পায়। তাহলে শর্ত বা শর্তানুসারে এই লাভটাই মানে xy ডিভাইডেড বাই 32,000 যুক্ত এক্স, এটা সমান বলেছে মোট লাভের 2/7 অংশ পায়। মোট লাভ বলতে y টাকা, তাহলে y এর 2/7 অংশ পাচ্ছে রহিম, ঠিক আছে, এটা পাওয়া যাবে। তাহলে দেখো x ডিভাইডেড বাই এটা যেমন আছে, বাঁদিকের ওয়াইটা উপরের ওয়াইটা যদি ডান দিকে নিয়ে আসা হয় তাহলে y/y ইন্টু এটা 7, ঠিক আছে। তাহলে y কেটে যাচ্ছে। এবার কোনাকুনি যদি মানে বজ্রগুণন যদি করে দেওয়া হয় তাহলে দেখো 7x = এখানে 32 2 কত 64, 64,000 যুক্ত এখানে 2x, বা 7x - 2x = 64,000, বা 5x = এটা পাওয়া যাচ্ছে, বা x ডিভাইডেড বাই 5, তাহলে 5 বারং কত 60, 5 8 40 আর 2 শূন্য মানে 12,800 টাকা। অতএব রহিমের মূলধন বা x = এত পাওয়া গেল। তাহলে তোমরা লিখে দেবে রহিমের মূলধনের পরিমাণ হচ্ছে 12,800 টাকা। বুঝতে পারলে? এবার 3 এর অঙ্কটি কী আছে পড়ো। 3 এর অঙ্কটি দিয়েছে x² - x = k × 2x - 1, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত হবে? তাহলে সমীকরণটি একটু আমরা মানে সাজিয়ে লিখবো। তাহলে এখানে দেখো কেটা যদি গুণ করি তাহলে 2xk - k, 2xkটা এদিকে নিয়ে আসলে x² - x - 2kx বা 2xk প্লাস k = 0, বা x² এই দুটো থেকে যদি -xটা কমন নিই তাহলে -x ইন্টু দেখো 1 মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2k ইন্টু এক্স তো আগেই করে দিয়েছি, প্লাস k = 0। এটা একটু যদি সাজিয়ে লিখি তাহলে দেখো x² - 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস k = 0। এই 1 নং সমীকরণকে তোমরা লিখবে 1 নং সমীকরণকে ax², আমি লিখিয়ে দিচ্ছি, 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে বা এর সমীকরণের সাথে তুলনা করে পাই। দেখো এখানে a এর জায়গাতে x এর আগেতে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে a = 1। এখানে b এর জায়গাতে দেখো মাইনাস b আছে -1 প্লাস 2k, ঠিক আছে। আর c এর জায়গাতে আছে কি, তাহলে এখানে কি বলেছিল? এখানে বলেছিল যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি পাওয়া যায়?
আমরা জানি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কী হয় সমান মাইনাস বি বাই এ, আর যদি বীজদ্বয় গুণফল বলতো তাহলে সি বাই এ হতো। এই সূত্রটা আমরা জানি। তার মানে কি মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস বি এর জায়গাতে কত এইটা বসাবো, তাহলে ডিভাইডেড বাই এ বলতে এখানে 1, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 + 2কে পাওয়া যাচ্ছে এখানে বীজদ্বয়ের সমষ্টির মান। কিন্তু এখানে বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কি এর মান কত, তাহলে এর মানটা কি শূন্য, তাহলে শর্তানুসারে বা শর্ত 1 + 2k = 0 বা 2k = -1 বা k = -1/2, ঠিক আছে। তাহলে k এর মানটা এটা পাওয়া যাবে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 4 দাগের অঙ্কটি কী আছে পড়ো। এবার এখানে 4 দাগের অঙ্কটি দিয়েছে এ বি সি শূন্য নয় এবং বি মাইনাস সি ভ্যারিজাস বিসি, সি মাইনাস এ ভ্যারিজাস সি এ এবং এ মাইনাস বি ভ্যারিজাস এ বি হলে যেখানে ভেদধ্রুবকগুলো দেওয়া আছে এখানে k1 k2 আর k3, তাহলে k1 + k2 + k3 এর মান কত হবে, অর্থাৎ ভেদধ্রুবকগুলির সমষ্টির মান কত হবে, তাই তো। এই ধরনের অঙ্ক তোমরা এর আগেও করেছো, তাহলে দেখো কীভাবে করতে হবে বলে দিচ্ছি। এখানে দেওয়া আছে বি মাইনাস সি ভ্যারিজাস বিসি, তাহলে এখানে প্রথম যে ভেদধ্রুবক সেটা k1 ধরলে তাহলে বি মাইনাস সি = k1 বিসি এটা লেখা যায়, ঠিক আছে। আমি একবারে লিখে দেবো k1 k2 আর k3 হচ্ছে অসন্ন ভেদধ্রুবক, বা তোমরা লিখে দিতে পারো যে k1 হচ্ছে এখানে অসন্ন ভেদধ্রুবক। তারপরে কি আছে, তারপরে দেওয়া আছে সি মাইনাস এ ভ্যারিজাস সি এ, বা এখানে সি মাইনাস এ = k2 সি এ, কারণ দ্বিতীয় যে ভেদধ্রুবক সেটা k2 দেওয়া ছিল। আর একটা কি দেওয়া ছিল, আরও দেওয়া ছিল যে এ মাইনাস বি ভ্যারিজাস এ বি, বা এ মাইনাস বি = k3 এ বি, তাই তো। তাহলে এখান থেকে k1 এর মানটা কি পাওয়া যাবে, k1 = বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি। এখান থেকে k2-র মানটা পাওয়া যাবে k2 = সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ, ঠিক আছে। আর এখান থেকে k3-র মানটা পাওয়া যাবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। আর এখানে ব্র্যাকেটে তোমরা লিখে দেবে যে এখানে k1 k2 k3 সমান অসন্ন ভেদধ্রুবক বা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে দেখো অতএব k1 + k2 + k3 = বি মাইনাস সি ডিভাইডেড বাই বিসি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ প্লাস k3 মানটা দেওয়া আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে। তাহলে এখানে এদের লসাগু কি এবিসি পাওয়া যাবে। এবিসি বলতে বিসি কেটে যাচ্ছে, এ পড়ে থাকছে, তাহলে এ দিয়ে এটা গুণ করে দিচ্ছি একবারে, তাহলে এ বি মাইনাস এসি প্লাস এখানে সি এ কেটে যাচ্ছে, তো তাহলে বি পড়ে থাকছে, বি দিয়ে এটা গুণ করে দিলে তাহলে বিসি মাইনাস এবি প্লাস এখানে এবি দিয়ে মানে এবিটা কেটে যাচ্ছে, সিটা পড়ে থাকছে, তাহলে এসি মাইনাস বিসি। তাহলে দেখো প্লাস বিসি মাইনাস বিসি প্লাস এসি মাইনাস এসি, আর এইগুলো সবই কেটে যাচ্ছে, তাহলে 0 ডিভাইডেড বাই এবিসি = 0। তাহলে ভেদধ্রুবক তিনটির সমষ্টির মান হলো 0, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 5 দাগের অঙ্কটি কী আছে পড়ো। এখানে 5 দাগের অঙ্কটি দিয়েছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ যার কোণ, একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নিচ্ছি, এটা নাম দিচ্ছি, এটা পি, এটা কিউ, এটা আর, ঠিক আছে। পি কিউ আর সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কিউ এস লম্ব হচ্ছে পি আর, কিউ এস লম্ব হচ্ছে পি আর, বুঝতে পারছো। এটা কিউ এস, এটা হচ্ছে লম্ব, মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তারপর কি বলেছে যে পিএস এর মানটা 4 সেমি, পিএস এটা হচ্ছে 4, আর এখানেতে দেওয়া আছে আর এস = 16 সেমি, ঠিক আছে। আর এস = 16 সেমি, আর এস এটা হচ্ছে 16 সেমি। তাহলে বলেছে কিউএস এর মাপটা কত হবে, কিউএস সমান কত হবে। তাহলে দেখো আমরা একটা শর্ত কি জানি যে কিউএস স্কোয়ার = পিএস ইন্টু আর এস, এটা আমরা জানি। তো তোমরা নিশ্চয় জানো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে সেই লম্বের দৈর্ঘ্যের বর্গ হবে লম্বটি অতিভুজকে যে দুটি খণ্ডে বিভক্ত করলো তাদের গুণফলের সাথে সমান, অর্থাৎ কিউএস স্কোয়ার = পিএস ইন্টু আর এস, ঠিক আছে। তাহলে এখানে পিএস বলতে 4 ইন্টু আর এস বলতে এখানে কি 16, এটা হচ্ছে কিউ এস স্কোয়ার, দুদিকে যদি রুট চাপানো হয় তাহলে অতএব কিউএস এর মানটা কি পাওয়া যাবে, 4 × কত 64, তাই তো। তাহলে 28 × 64 8 হয়ে বেরিয়ে আসবে, তাহলে 8 সেমি, এটা হচ্ছে কিউএস এর মান, ঠিক আছে। আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা এখানে লিখে দিতে পারো যে কোনো একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বর বর্গ লম্ব দ্বারা অতিভুজকে যে দুটি খণ্ডে বিভক্ত করা হয়েছে তার গুণফলের সাথে সমান, ঠিক আছে।
এই কথাটি লিখে নিয়ে তারপরে তোমরা এই অঙ্কটি করতে পারো। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 6 দাগের অঙ্কটি কী আছে পড়ো। 6 দাগের অঙ্কটি দিয়েছে কোনো ত্রিভুজের পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো একটি ত্রিভুজ যদি আমি আঁকি, এটা ত্রিভুজটা আঁকলাম। এবার এই ত্রিভুজের যদি একটা পরিবৃত্ত অঙ্কন করি, ধরে নাও ত্রিভুজটি পরিবৃত্ত হচ্ছে এটা, আর অন্তর্বৃত্ত হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত আঁকার জন্য আমরা কিভাবে বের করি, দেখো কোন একটি ত্রিভুজের বাহুগুলির সমদ্বিখণ্ডক করা হলে এই 3টি সমদ্বিখণ্ডক যে বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে কেন্দ্র করে, এবং এই ত্রিভুজটা যদি এবিসি নাম দিই, তাহলে সেই বিন্দুকে কেন্দ্র করে এই ওএ, যদি এটা ও নাম দিই তাহলে ওএ ব্যাসার্ধ নিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করতে পারি। বুঝতে পারলে? তাহলে এই ওএ ব্যাসার্ধ নিয়ে আমরা যদি পরিবৃত্ত অঙ্কন করি তাহলে ওএ হবে এই বৃত্তটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য। আবার আমরা জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা বলতে শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুকে বোঝায়, ঠিক আছে। তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুই হচ্ছে ত্রিভুজটির মধ্যমা। তাহলে বি থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, এটা এখানে নাম দিলাম, এটা বিডি নাম দিচ্ছি, এটা ই নাম দিচ্ছি, ঠিক আছে। আর এটা মধ্যবিন্দু আমি ধরে নিচ্ছি, এটা দেখো সি বিন্দু থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা এফ নাম দিচ্ছি, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে এই ত্রিভুজের একটি মধ্যমা, বিডি হচ্ছে মধ্যমা, আর সিএফ হচ্ছে মধ্যমা। তাহলে এই বিডি এবং সিএফ এই মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় কি ভরকেন্দ্র। তাহলে এই ত্রিভুজটির এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে ও। তাহলে দেখো যেহেতু এখানে এই হচ্ছে ত্রিভুজটির একটি মধ্যমা, তাহলে বি সমান কি সি পাওয়া যাবে, বুঝতে পারছো? তার মানে কি ইটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আবার দেখো এখানে ও কেন্দ্রীয় যে বৃত্তটি আছে সেই বৃত্তটির বিসি হলো একটি স্পর্শক, আবার ওই হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি যে কোনো বৃত্তের স্পর্শকের ওপর যদি ব্যাসার্ধ অঙ্কন করা হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে ব্যাসার্ধটি স্পর্শককে সমান দুটি খণ্ডে বিভক্ত করে এবং এদের মাঝের কোণ হয় কি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ওই ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তটি অঙ্কন করেছি, কারণ কি ও থেকে ই পর্যন্ত এইটা হচ্ছে কি এর লম্ব দূরত্ব, ঠিক আছে। তার মানে ওই লম্ব হচ্ছে কি বিসি। তাহলে কোনো ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করার সময় আমরা কি করি, তাহলে ওইকে ব্যাসার্ধ করে, মানে এই লম্ব দূরত্বটাকে ব্যাসার্ধ করে আমরা এই অন্তর্বৃত্তটা অঙ্কন করেছি। আবার ওএ বা ওসি বা ওডিকে ব্যাসার্ধ করে আমরা এই পরিবৃত্তটি অঙ্কন করেছি। আবার দেখো যেহেতু এই ত্রিভুজটির 3টি মধ্যমা হলো এই বিডি এবং সিএফ, তাহলে এই মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ত্রিভুজটির ভরকেন্দ্র। আমরা জানি যে কোনো ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই, তাহলে দেখো এও ইজ টু ওই ইকুয়াল টু কি 2:1। একই রকমভাবে সমানই কি সিও ইজ টু ওএফ, আবার লেখা যাবে বিও ইজ টু ওডি, বুঝতে পারলে? তার মানে এই প্রত্যেকটি মধ্যমাকে ভরকেন্দ্র মানে ও বিন্দুটি 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। তাহলে ও এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, আবার ওইটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে কি বলেছিল, এখানে অঙ্কটি বলেছিল যে কোনো ত্রিভুজের পরিব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে যেহেতু ভরকেন্দ্রটি এই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে, মানে এটা হচ্ছে 2, এখান থেকে এ ওর মানটা হচ্ছে 2 এবং ওই এর মানটা হচ্ছে 1, তাহলে এখানে ত্রিভুজটির পরিব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অনুপাত কি পাওয়া গেল 2:1, কারণ ভরকেন্দ্র কি প্রত্যেকটি মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই তো। তাহলে এখানে 2:1 হচ্ছে ত্রিভুজটির পরিব্যাসার্ধ এবং অন্তর্ব্যাসার্ধের অনুপাতের মান, বুঝতে পারলে? তাহলে এখানে অঙ্কটি যদি এমসিকিউ হতো তাহলে তোমরা শুধু অ্যান্সারটি লিখে দিতে যে 2:1, কিন্তু এখানে যেহেতু এখানে 2 নম্বরের একটি প্রশ্নমান আছে তা তোমাদেরকে লিখে করতে হবে। তাহলে কি লিখবে আমি বলে দিচ্ছি, দেখো এখানে তোমরা লিখবে যে ত্রিভুজ এবিসি এর এই বিডি এবং সিএফ হলো 3টি মধ্যমা। সুতরাং বি সমান ইসি বা সি, আবার এফ সমান বিএফ, আবার কি লেখা যাবে যে এডি সমান হচ্ছে সিডি। আবার লিখবে মধ্যমা 3টি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, সুতরাং ও বিন্দুই হলো ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, ঠিক আছে। ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র। আবার আমরা জানি কোনো ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজটির মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। অতএব ও বিন্দুকে কেন্দ্র করে
ওএ বা ওসি বা ওবি ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করা যায় এবং ও বিন্দুকে কেন্দ্র করে ওই বা ওডি বা ওএফ লম্ব দূরত্বকে ব্যাসার্ধ করে ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করা যায়। সুতরাং ওএ ও বি ও সি হলো পরিব্যাসার্ধ এবং ওই ওডি ওএফ হলো অন্তর্ব্যাসার্ধ। অতএব ত্রিভুজটির পরিব্যাসার্ধ ও অন্তর্ব্যাসার্ধের অনুপাত হবে সমান 2:1, যেহেতু ভরকেন্দ্র মধ্যমাগুলিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো তোমরা লিখে নেবে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 7 দাগের অঙ্কটি কী আছে পড়ো। 7 দাগের অঙ্কটি দিয়েছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পিকিউ এবং পিআর দুটি পরস্পর লম্ব জ্যা। কিউআর জ্যাটির দৈর্ঘ্য কত হবে? তাহলে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের পিকিউ এবং পিআর দুটি পরস্পর লম্ব জ্যা। তাহলে একটি বৃত্ত যদি আমি অঙ্কন করি, তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও। এখানে দেওয়া আছে যে পিকিউ আর পিআর পরস্পর লম্ব জ্যা। তাহলে এটা হচ্ছে পিকিউ, এটা পিআর ধরে নিচ্ছি। তাহলে এটা পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে বলেছে যে কিউআর জ্যাটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে কিউআর যে জ্যাটি, এর উপরেই তো কেন্দ্রটি অবস্থান করবে। কেন বলো তো? কারণ যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের কোণ কিউপিআর ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং কোণ কিউপিআর হলো একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আমরা জানি যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। তাহলে যেহেতু বলা আছে যে পি কিউ লম্ব পিআর, তাহলে এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি হয় বা সমকোণ হয়। তাহলে এটা হচ্ছে একটি অর্ধবৃত্ত। তার মানে কিউপিআর এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা হচ্ছে একটি অর্ধবৃত্তের বৃত্তচাপ। বুঝতে পারছো? তার মানে এই পোর্শনটা যদি বাদ চলে যায়, এই নিচের অংশটা যদি বাদ চলে যায়, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্ত। এটা যদি অর্ধবৃত্ত হয়, তাহলে কিউআরটা তখন কি হয়ে যাবে? কিউআরটা হয়ে যাবে বৃত্তটির ব্যাসের মান। তাহলে বা অতএব কিউআর হলো বৃত্তটির ব্যাস। ঠিক আছে, তাহলে কিউআর জ্যাটি হলো বৃত্তটির ব্যাস। আবার বৃত্তটির ব্যাসার্ধ কত দেওয়া ছিল? 5 একক। ঠিক আছে, তাহলে অতএব কিউআর এর মান বা দৈর্ঘ্য হবে সমান, তাহলে 5 যুক্ত 5 সমান 10 একক। বুঝতে পারলে? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এটি হলো একটি অর্ধবৃত্ত। সুতরাং কিউআর হচ্ছে বৃত্তটির ব্যাস। কিউআর যদি বৃত্তটির ব্যাস হয়, তাহলে এখানে ব্যাসার্ধের মাপ কত? 5 একক করে দেওয়া ছিল। তার মানে বৃত্তটির ব্যাস যদি কিউআর হয়, তাহলে কিউআর এর মানটা হবে 5 + 5 = 10 একক। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 8 অঙ্কটি কী আছে পড়ো। এখানে 8 দাগের অঙ্কটি যা দেওয়া আছে লিখে নিচ্ছি। দেওয়া আছে sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 2 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 3 ডিগ্রি প্লাস ডট ডট sin স্কোয়ার 89 ডিগ্রি। ঠিক আছে, এর মান কত হবে? তাহলে দেখো, আমি যদি এইগুলো এক কাছে করি, কীরকম যে sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এখানে sin স্কোয়ার 89 ডিগ্রি এক কাছে করলাম, এটা এক কাছে লিখলাম, প্লাস এখানে দেখো sin স্কোয়ার 2 ডিগ্রির সাথে আমি যদি সাইন স্কোয়ার এর আগে কত আসবে? 88। তাহলে সাইন স্কোয়ার 88 ডিগ্রি যদি আমি লিখি, এরকমভাবে আমি লিখতেই থাকবো যে এবার সাইন স্কোয়ার 3 ডিগ্রির সাথে সাইন স্কোয়ার 87 ডিগ্রি লিখবো। এভাবে লিখে লিখে যাব। আবার আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার 3 ডিগ্রির সাথে সাইন স্কোয়ার 87 ডিগ্রি, এরকমভাবে লেখাই তো যায়। এভাবে লিখতে লিখতে তোমরা দেখবে যে সাইন স্কোয়ার 45 ডিগ্রিটা আলাদাভাবে পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি এটা আলাদাভাবে পড়ে থাকছে, তোমরা দেখতে পাবে। তাহলে এখানে আমরা এভাবে কেন লিখলাম? দেখো, সাইন স্কোয়ার এখানে 1 ডিগ্রিটা লিখলাম, প্লাস এখানে এটা স্কোয়ার দেওয়া হয়নি, এগুলো স্কোয়ার দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার 89টাকে আমরা কি লিখতে পারি? সাইন কার পূরক কোণ? কসের। তাহলে এখানে আমি লিখতে পারি কস স্কোয়ার
আমরা জানি যে সাইনের পূরক কোণ হচ্ছে কস, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি কস 90 মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এখানে 89 ডিগ্রি, তাই তো। আবার এইটা যেমন আছে যে সাইন স্কোয়ার 2 ডিগ্রি প্লাস এখানে সাইন স্কোয়ার 88টাকে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার 90 মাইনাস 88 ডিগ্রি, এরকম লেখা যায় তো। এটাও একই রকমভাবে তোমরা লিখে দেবে বা না লিখলেও চলবে। আর এখানে ডট ডট দিয়ে দিচ্ছি প্লাস এখানে ডট ডট দিয়ে, তাহলে এখানে সাইন স্কোয়ার 45টা আলাদা করে পড়ে থাকছে, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো এগুলো কেন লিখলাম, এখানে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস এটা কস, এখানে কস স্কোয়ার কী পাওয়া যাচ্ছে কস স্কোয়ার 1 ডিগ্রি পাওয়া যাচ্ছে, প্লাস এটা ব্যাকটার মধ্যে রাখছি। আবার দেখো সাইন স্কোয়ার 2 ডিগ্রি প্লাস এটা কস স্কোয়ার কী পাওয়া যাবে কস স্কোয়ার 2 ডিগ্রি পাওয়া যাবে, প্লাস এখানে তারপরে কি সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, ঠিক আছে। তারপরে সাইন স্কোয়ার 4 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 4 ডিগ্রি এরকমভাবে পেতে থাকবে, এবং মাঝখানে একটা পদ এক্সট্রা থাকবে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, যেটা অন্য কোনো মানে অন্য কারোর সাথে তুমি পুরো কোণ হিসাবে লিখতে পারবে না। কেন হিসাবে লিখতে পারবে না, দেখো এখানে সাইন স্কোয়ার 45 বলতে এখানে 45 তো একটাই পাওয়া যাবে মাঝখানে, কেন বলো তো, কারণ সাইন স্কোয়ার 45-এর সাথে আমি পুরোক্ষণ হিসাবে কস স্কোয়ার 45 দরকার, কিন্তু সাইন স্কোয়ার 45 তো একটাই থাকবে, বুঝতে পারছো কতটা। এখানে যদি সাইন স্কোয়ার 45 আবার যদি আরেকটা সাইন স্কোয়ার 45 লেখা থাকতো, তাহলে একটা সাইন স্কোয়ার 45 রেখে দিয়ে অন্য সাইন স্কোয়ার 45টাকে আমরা কস স্কোয়ার 45 হিসেবে আনতে পারতাম, কারণ কস 90 মাইনাস 45 ইকুয়াল টু 45ই আসবে, বুঝতে পারছো। তাহলে এখানে দুটো সাইন স্কোয়ার 45 তো পাওয়া যাবে না, তাহলে এখানে সাইন স্কোয়ার 45টা একা পড়ে থাকবে, মানে এর পুরোক্ষণ হিসাবে কস স্কোয়ার 45 আনতে পারবো না, ঠিক আছে। তাহলে ডট ডট দিয়ে আমি সাইন স্কোয়ার 45টা লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কত পাওয়া যাবে, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কি হয় 1 হয়, এখানে থিটা হিসেবে 1 ডিগ্রি দেওয়া আছে। আবার এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মানও কি 1 পাওয়া যাবে, এরকমভাবে হতে থাকবে। এবং সাইন স্কোয়ার 45-এর মানটা কত হয়, এখানে সাইন 45-এর মান হয় 1/√2, তার স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে 1 কটা পাওয়া যাবে বলো তো, দেখো মোট হচ্ছে 89টা পদ, 89 থেকে একটা আমি বাদ দিয়ে দিচ্ছি, সাইন স্কোয়ার 45টা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে কি 88টা পদ পাওয়া যাচ্ছে। 88টার মধ্যে দুটো দুটো করে নিয়ে তো একটা করে এক পাওয়া যাচ্ছে, তাহলে 88-র অর্ধেক হয়ে যাবে একটা একের সমান, বুঝতে পারছো কথাটা। এখানে সাইন স্কোয়ার 89 পর্যন্ত টোটাল পদ ছিল, তাহলে সাইন স্কোয়ার 89-এর মধ্যে মাঝখানে সাইন স্কোয়ার 45টা আমি আলাদা করে লিখে দিলাম, তাহলে আর মোট কটা পদ থাকলো সাইন স্কোয়ার 45 বাদে 88টা পদ থাকলো, কারণ টোটাল হচ্ছে 89টা পদ, ঠিক আছে। তাহলে এখানে 88টা পদের মধ্যে আমি দুটো দুটো পদ এর মান কি একটা করে এক পাচ্ছি, তো তাহলে 88-র অর্ধেক হচ্ছে 44, তাই 44টা এক পাওয়া যাবে, বুঝতে পারছো। তাহলে 44টা এক বলতে কি 44 × 1 প্লাস এখানে দেখো এটা বুঝতে পারলে যে এখানে হচ্ছে 44টা এক না লিখে 44 × 1 লিখে দিলাম, ঠিক আছে। যুক্ত এখানে কত পাওয়া যাচ্ছে 1 বাই এখানে স্কোয়ারটার জন্য স্কোয়ার রুটটা চলে যাচ্ছে, মানে 2 পড়ে থাকছে, তাহলে এখানে 44 যোগ হাফ, তার মানে 44.5। এটা মিশ্র ভগ্নাংশে আনা যায় এভাবে, ঠিক আছে। এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙলে দেখবে এটাই পাচ্ছ, ঠিক আছে। তো অঙ্কটি বুঝতে পারলে, এখানে 89 সাইন স্কোয়ার 89 পর্যন্ত ছিল, আমি দেখছি যে সাইন স্কোয়ার একের সাথে সাইন স্কোয়ার 89টা একসাথে লিখলে আমি পরেতে সাইন স্কোয়ার 1 ডিগ্রি কস স্কোয়ার 1 ডিগ্রি পেয়ে যাব। আবার সাইন স্কোয়ার 2 ডিগ্রির সাথে এর আগের যে পদ মানে সাইন স্কোয়ার 88টা লিখলে সাইন স্কোয়ার 2টা রেখে দিয়ে 88টাকে আমি কস স্কোয়ার 2 ডিগ্রিতে আনা যাবে, ঠিক আছে। কেন আনলাম, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, আবার এখানেও কি থিটার মানগুলো যখন মানে কোণের মানগুলো যখন একই আসবে তখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মানটা 1 পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার 45-এর সাথে পুরো কোণ হিসাবে আরেকটা যদি সাইন স্কোয়ার 45 থাকতো তাহলে সেটাকে কস স্কোয়ার 45 আনা যেত, কিন্তু এখানে 89টা পদের মধ্যে সাইন স্কোয়ার 45 তো একবারই আসবে, সেখানে সাইন স্কোয়ার 45টা আলাদা করে লিখে দেবো, কারণ এর পুরো কোণ হিসাবে কস স্কোয়ার 45 আনা যাবে না। তাহলে এখানে মোট হচ্ছে 89টা পদ, তার মধ্যে 88 পদকে আমি দুটো দুটো করে নিয়ে একটা করে এক পাচ্ছি, ঠিক আছে। তাহলে 44টা এক পাচ্ছি, 44 যুক্ত এখানে সাইন স্কোয়ার 45 মানে সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তার হোল স্কোয়ার বলতে হাফ, তাহলে 44 যুক্ত হাফ বলতে এখানে তুমি যদি ভগ্নাংশে যোগটা করো দেখবে 44 পূর্ণ 1/2, মানে কি এখানে যে মিশ্র ভগ্নাংশটাকে এই ভগ্নাংশটাকে ভেঙে কি লেখা যায় 44 যুক্ত 1/2 এরকম লেখা যায়। যেমন 3 পূর্ণ যদি 1/5 থাকে তাহলে আমরা লিখতে পারি 3 + 1/5। একটা ভগ্নাংশের যোগ করে তুমি যদি আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আনো তাহলে এটাই পাবে দেখবে, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। তো যদি কোনো সমস্যা থাকে এই অঙ্কটি নিয়ে, অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে লিখে জানাবে। তোমরা আরও একবার ভিডিওটি ভালোভাবে মানে সমাধানটা ভালোভাবে দেখে নেবে, আশা করি বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে। এবার 9-এর অঙ্কটি কী আছে পড়ো।
9 দাগের অঙ্কটি দিয়েছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, যেখানে থিটার লিমিটেশনটা এটা দেওয়া আছে, থিটার মানটা এর থেকে এর মধ্যে, মানে 0 থেকে শুরু করে 90 ডিগ্রি এর মধ্যে। ঠিক আছে, 90 ডিগ্রি এর বৃত্তীয় মান হচ্ছে π/2, কারণ পাই রেডিয়ান বলতে 180 ডিগ্রি বোঝায়। ঠিক আছে, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 বলতে 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে থিটা এর বৃত্তীয় মান চেয়েছে আমাকে। তাহলে এখান থেকে দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা যেমন আছে রেখে দিলাম। আর 4টাকে আমরা কি লিখতে পারি, 4 × 1 লিখতে পারি। কেন 1টা লিখলাম দেখো, এখানে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 ইন্টু, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান হয় 1, তাহলে এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4টা যদি ভেতরে গুণ করি তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার থিটাগুলো বাঁদিকে নিয়ে আসছিস, তাহলে 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 কস স্কোয়ার থিটা 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটা কত পাওয়া যাবে, 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, বা সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। এখানে কস স্কোয়ারের সাথে কিছু গুণ থাকে না, মানে 1 ছিল, তাহলে সাইন স্কোয়ারের নিচে যদি কস স্কোয়ারটা নিয়ে আসি তাহলে 1 এর নিচে 3টে চলে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 3। বা এখানে দেখো এটা কত, ট্যান থিটা, তো মানে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার থিটা। কী করে আসলো বুঝতে পারলে তো, এটা পুরো কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা বলতে সাইন থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার, আবার সাইন থিটা বাই কস থিটা বলতে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা তার আবার হোল স্কোয়ার বলতে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3। দুদিকে যদি রুট চাপানো হয় তাহলে অতএব ট্যান থিটার মান কি পাওয়া যাচ্ছে, ট্যান থিটার মান পাওয়া যাবে 1/√3, কারণ 3টা তো রুটের ভেতর থেকে বের হয়ে আসবে না। তাহলে এখানে দেখো ট্যান কত মান, 1/√3, ট্যান 30 মান। ঠিক আছে, তাহলে থিটা এর মান কত পাওয়া যাবে, দুদিক থেকে যদি ট্যানটা ক্যান্সেল করে দিই বা ট্যানটা তুলে দিই তাহলে থিটার মানটা পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে কি চেয়েছিল, এখানে চেয়েছিল যে থিটার বৃত্তীয় মান কত, তাহলে 30 ডিগ্রি যদি হয় তাহলে বৃত্তীয় মান কত পাওয়া যাবে। দেখো যত ডিগ্রি বলা থাকবে তাকে π/180 দিয়ে গুণ করবে, পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করলে সেটার বৃত্তীয় মান মানে রেডিয়ানে তোমরা মান পেয়ে যাবে। তাহলে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 30-এর সাথে আমরা π/180 গুণ করে দেবো, তাহলে এটা বৃত্তীয় মান পেয়ে যাবো। তাহলে এই শূন্যগুলো কাটছে, 3×6 কত 18, তাহলে π/6। এটা পাই থাকলে তোমরা রেডিয়ান দিতেও পারো না দিতেও পারো। ঠিক আছে, তাহলে থিটা এর বৃত্তীয় মান পাওয়া গেল π/6। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 10এর অঙ্কটি কি আছে পড়ো। 10এর অঙ্কটি দিয়েছে একটি ঘনকের ঘনফল এক্স সমকরতলের ক্ষেত্রফল ওয়াই এবং কর্ণ জেড হলে ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স এর মান কত হবে। তাহলে একটি ঘনকের ঘনফল বলতে আয়তন বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে ঘনকের ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, আমরা জানি ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার, তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য কত হবে, সমান হবে। তাহলে ধারের দৈর্ঘ্য যদি আমি এক্স, এখানে এক্স যদিও দেওয়া আছে তাহলে এক্স ধরবো না, এ ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ এখানে একক দিয়ে দিচ্ছি। তাহলে অতএব ঘনকের আয়তন, আয়তন সমান কি হয়, বাহুর কিউব মানে এ কিউব। এখানে আয়তন সমান কত দেওয়া আছে, ঘনকের ঘনফল বলতে এক্স, তো তাহলে আয়তন এক্স এর মান দেওয়া আছে এ কিউব, এত ঘন একক। আবার এখানে বলেছে সমকরতলের ক্ষেত্রফল হচ্ছে ওয়াই, আমরা জানি ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ঠিক আছে, আর ঘনকের এরকম কটা তল আছে, 6টা, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি পাওয়া যাবে, সমগ্রতলের ক্ষেত্রফল ওয়াই ইকুয়াল টু 6a² পাওয়া যাবে, কারণ 6টা তল আর একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a², তাহলে এত বর্গ একক। ঠিক আছে, আবার কি বলেছিল, আবার দেওয়া আছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে জেড, তাহলে ঘনকের কর্ণ, তাহলে ঘনকের কর্ণের সূত্র কি হয়, √3 ইন্টু বাহু, তাই তো, তাহলে √3 ইন্টু এ, এটা হচ্ছে এত একক হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য এখানে কত জেড দিয়েছিল, তাহলে এখন ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স এর মান কত হবে সেটা বের করতে বলেছিল। তাহলে ওয়াই জেড বলতে ওয়াই বলতে এখানে 6a² ইন্টু জেড বলতে এখানে দেখো √3 ইন্টু এ ডিভাইডেড বাই এক্স বলতে এখানে এ কিউব। ঠিক আছে, তাহলে দেখো 6
√3 ইন্টু এখানে দুটো এ এখানে একটা এ, মানে সূচকের নিয়ম অনুযায়ী গুণের সময় পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তার মানে এ কিউব পাওয়া যাবে, আর নিচটাও একটা এ কিউব ছিল। আবার সূচকের নিয়ম অনুযায়ী ভাগের সময় একই রাশির পাওয়ারগুলো মানে ঘাতগুলো কি তোমার বিয়োগ হয়ে যায়। তাহলে 6√3 ইন্টু এখানে এ কিউব বাই এ কিউব বলতে 1, তার মানে 3 এ টু পাওয়ার দেখো 3 - 3 = 0 পাওয়া যাচ্ছে। তো এক্স টু পাওয়ার 0 মান কত হয়, 1 হয়। তো তাহলে এ টু পাওয়ার 0 কি 1 পাওয়া যাবে। তাহলে 6 এটা 1। এত কিছু না করলেও হতো, তোমরা শুধু এখান থেকে তোমরা লিখে দিতে পারতে যে =6√3 ইন্টু 1, তাহলে 6√3 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে 6√3 হচ্ছে এর মান। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 11 দাগের অঙ্কটি কী আছে পড়ো। 11 দাগের অঙ্কটি বলেছে একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে। এখানে একক দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে এটা কি মান দেওয়া আছে। এখানে চামড়ার বল মানে কি, গোলক। তো এখানে বর্গ সেমি একক কার হয়, ক্ষেত্রফলের। তার মানে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 5544 বর্গ সেমি। ঠিক আছে, এখানে বলটির ব্যাস কত হবে, তাহলে ধরি বলটির ব্যাসার্ধ মানে গোলকের ব্যাসার্ধ সমান আর একক। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হয়, অতএব বলটিতে চামড়া আছে সমান, দেখো একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr², তার মানে 4πr², এটাই লিখবো, এত বর্গ একক। এখানে একক হিসাবে কি সেমি দেওয়া আছে, তো তাহলে এখানে সেমি দিয়ে দিচ্ছি, এটাও সেমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে শর্ত কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে যে এই সমগ্রতলের ক্ষেত্রফল মানে যতটা চামড়া লেগেছে তার মানটা হচ্ছে 5544। তাহলে শর্ত 4πr² = 5544, বা এখানে r² কি পাওয়া যাবে 5544 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই বলতে কি 22-এর 7, তার নিচে 22, নিচের 7টা আবার পরের লাইনে উপরে চলে যাবে, তার মানে একবারে উপরে আমি এটা লিখে দিচ্ছি। তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে, 11 দিয়ে কাটলে 11 2 22, 11 5 55, 0 4 11 44। ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে করলে আবার দেখো 2 দিয়ে কত, হ্যাঁ 25 2 50, 2 দিয়ে 4 252, এটা 4 6 24, হ্যাঁ 4 দিয়ে যাবে, 4 6 24, 4 3 কত 12। ঠিক আছে, তাহলে এখানে r² এখানে গুণ করতে যাবে না, দেখো r² √, কেন করলাম, কারণ দুদিকে যদি রুট চাপানো হয় তাহলে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে r² কি পাওয়া যাবে 7 9 63, তো তাহলে 63কে ভাঙলে 9 গুণিত 7, 9 বলতে দুটো 3 গুণিত আবার 7 আর একটা 7 পড়েছিল, তাহলে অতএব আর এর মানটা কি পাওয়া যাচ্ছে 3 × 7 = 21, এত সেমি। তাহলে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 21 সেমি, কিন্তু এখানে চেয়েছিল কি, এখানে চেয়েছিল বলটির ব্যাস কত, অতএব বলটির ব্যাস সমান, দেখো ব্যাস বলতে 2r, তাহলে 2 × r বলতে 21, তার মানে 42 সেমি। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 12 অঙ্কটি কি আছে পড়ো। 12 অঙ্কটি বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো, মানে এই রাশিগুলো ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। 8 9, মানে এই তথ্যটির মধ্যমান দেওয়া আছে 24, তাহলে এক্স এর মান কত হবে। আমি ঊর্ধ্বক্রমে সাজানো যে রাশিটা সেটা একবার লিখে নিচ্ছি, 8 9 12 17, x+2 x+4, তারপরে কি দেওয়া আছে 30 31 34 39। এই তথ্যটি ঊর্ধ্বক্রমে সাজানোই আছে এবং এর মধ্যমা দেওয়া আছে 24, তাহলে এক্স এর মান কত হবে, তাহলে এখানে এন এর মান কি হবে, অতএব মোট পদ n = 1 2 3 4 5 6 7 8 9 10, n = 10, মানে এটা কি একটি যুগ্ম সংখ্যা। তাহলে যখন মোট পদ n এর মান যুগ্ম হয় মানে কোনো জোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে মধ্যমা কীভাবে বের করতে হয়, অতএব মধ্যমা হবে মানে তথ্যটির মধ্যমা হবে n/2 = 10/2 = 5তম পদ এবং n/2 + 1 = 5 + 1 = 6তম পদের 6তম পদের গড়। ঠিক আছে, তাহলে মধ্যমা হবে এই 5 নম্বর পদ এবং 6 নম্বর পদের গড়, অতএব নির্ণেয় মধ্যমা সমান, তাহলে 5 নম্বর কোনটি 1 2 3 4 5, মানে x+2 প্লাস গড় যেহেতু বের করছি, আর 6 নম্বর পদ কি x+4 প্লাস x+4 ডিভাইডেড বাই এখানে 2, কারণ দুটো পদের গড় বলতে পদ দুটির যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 2x প্লাস এখানে 6 ডিভাইডেড বাই 2, 2টা যদি ওপর থেকে কমন নিয়ে নিই তাহলে 2টা কমন নিলে x+3 ডিভাইডেড বাই 2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে x+3। আবার দেখো এখানে বলেছিল যে মধ্যমা হচ্ছে 24, তাহলে x এর মান কী হবে, তাহলে শর্ত
এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 24 বা এক্স ইকুয়াল টু 24 মাইনাস থ্রি বা এক্স ইকুয়াল টু 21। ঠিক আছে, এক্সের মান এখানে 21 পাওয়া গেল। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। তো আজ এই ভিডিওতে আমি 4 টাকা পর্যন্ত অঙ্কগুলি সমাধান করালাম। এর পরের ভিডিওতে তোমরা যদি 5, 6, 7 এই অঙ্কগুলি যদি পেতে চাও তো আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।